মানুষের বিরুদ্ধে এই মুহূর্তে জায়েদ ভাই আপনি হয়তো আমার চেয়ে বেশি খবর রাখবেন, এই মুহূর্তে বাংলাদেশে যত লোকের নামে যত ভুয়া মামলা আছে, কার কি পরিচয় ছিল সেইটার কথা আলাদা। এই মুহূর্তে যত ভুয়া মামলা ছিল, আমার বিবেচনায় এত বেশি ভুয়া মামলা পৃথিবীতে কোনো সময় কোনো দেশে ছিল না। এটা হলো আমার বিবেচনা, আমার বিবেচনা ছিল এত বেশি ভুয়া মামলা না। জায়েদ ভাই আপনি বলবেন, আমি বলি সংখ্যা তো ডিবেট হতে পারে, ঠিক আছে আমি কথা বলবো যখন আসছে। হ্যাঁ হ্যাঁ, সংখ্যা আপনি জানেন যে 18 এবং 24 নির্বাচনের আগে, বিশেষ করে 18 নির্বাচনের আগে কি পর্যায়ে ভুয়া মামলা দেওয়া হয়েছিল। 400টা মামলা একই দিনে দায়ের করা হয়েছিল, যেখানে কোনো ঘটনাই ঘটেনি। 18 আর 24-এর ক্ষেত্রে 18 আর 24-এর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অনেকগুলি রাজনৈতিক বিবেচনায় ভুয়া মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলির বেশিরভাগ, এই যে আপনি 60,000 মামলার কথা বলা হয়, 60 লক্ষ নেতা কর্মী দলীয় লোকদেরকে জেলে পুরা হয়েছিল, চরিত্র জায়েদ ভুয়া মামলা। জায়েদ ভাই আমি বলি বেশিরভাগের মামলার চরিত্র 18 আর 24-এর ক্ষেত্রে 18 আর 24-এর মামলাগুলির চরিত্র বেশিরভাগ ক্ষেত্রে এক, নাম শুধু অজ্ঞাত পরিমাণ, নাম শুধু অমুক গ্রামকে গ্রাম সেগুলি দেওয়া হয়েছে। কিন্তু এখন টার্গেট করে করে জায়েদ ভাই আমি বলি টার্গেট করে করে, এই যে আমি এই কথা বলতেছি না, আমি বলতেছি শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, এই সরকার সময় উঠে নাই মামলা। জায়েদ ভাই আপনি ন্যায় বিচারের কথা বলতেছেন, যখন তখন ন্যায় বিচারের কথাই বলতে হবে, কিন্তু নতুন করে তো দায়ের হয় নাই। আমি সেই কথাটাই বলছি, এখন কি আচ্ছা ঠিক আছে, গত 4 মাসে কি নতুন করে কোনো মামলা দায়ের হয়েছে? সেই রকম তো হয় না। আমি দেখছি নতুন করে, জায়েদ ভাই আপনি খোঁজ নিলে জানবেন নতুন করে মামলা দায়ের হয়েছে, পুরনো মামলাগুলিরও জামিন হইতেছে না। আপনি সেটা বলতে পারেন না, না না সেটা ঠিক আছে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে পারেন, বিচারকরা তো বিচারকে তো চেয়ারে বৈশা মানে ন্যায় বিচার করতেছে না। জায়েদ ভাই আপনি যদি দাবি করেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আমি না না আমি বলছি, আমি না, আপনি খেয়াল করে দেখেন, আমি বলেছি যে আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। না আমি সেই মাপের মধ্যে দিয়ে যাব না, আমি সেই মাপের মধ্যে যাব না। আমি দেখব আগেও ন্যায় বিচার ছিল না, এখনো ন্যায় বিচার ছিল না, এখনো নাই, এটা আমি নিজেও বলছি। তো আমি এটাও বলছি নাইটা আমরা বলি আগের চেয়ে ভালো কিনা যায় না, এখন ইমপ্রুভ করেছে, কিন্তু এটা যথেষ্ট কাজ করার, আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি যে এখানে আমরা ইমপ্রুভমেন্টটা আবার আপনার কাছে শুনবো জায়েদ ভাই। কিন্তু আপনি যেগুলি বলেছেন সেগুলি একদম স্পষ্ট ভাষায়, আপনার সাথে দ্বিমত করার কোনো সুযোগ এখানে নাই। দীপু ভাই আমি আপনার কাছে আসছি, জায়েদ ভাই স্পষ্ট বলছেন যে বাংলাদেশে 3টা ইলেকশন হয় নাই, এটার সাথে জায়েদ ভাইয়ের সাথে আমি একমত। কোনোটা সময় হইলো যে অন্যরা আসে না, আমরা কি করব, এই জন্য আমরা 154 জন আগে পার হয়ে যাব। কোনো সময় হচ্ছে যে আসার পরে প্রতিশ্রুতি দিয়ে, 2018 সালে যেটা হয়েছে, আসার পরে প্রতিশ্রুতি দিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ডের নাম করে কে কে কার বিরুদ্ধে মামলা আছে সেইটা জানতে চেয়ে তাদের বিরুদ্ধে আরো ডাবল মামলা দেওয়া হয়েছে। 35,000 এজেন্ট, নির্বাচনী এজেন্ট, 35,000 নির্বাচনী এজেন্টের মধ্যে মাত্র 2,500 পরবর্তী দিনে ভোটে উপস্থিত থাকতে পারছিল, যেগুলো আমরা মানে দিনের পর দিন বলছি তাদের সবার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মানে ইলেকশন হয় নাই 2024-এ, তো ইলেকশন যে হয় নাই সেই সময়কার সরকারও খুব বুঝতে পারতেছিল যে এইবার আর এরকম করে দেওয়া যাবে না, একটা কঠিন মানে কি বলে ক্যান্ডিডেট দেওয়া, এগুলি সবই জানেন দীপু ভাই হয়ে গেল। হ্যাঁ, তো 14, 18, 24-এর কথা বলা, তারপরে উনি বলছেন জুলাই সনদের কথা, কিছু কিছু বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে যাতে কেউ আর এরকমভাবে একক ক্ষমতাপন্ন না হয়ে উঠতে পারে, এবং সেইটার ক্ষেত্রে সবাই এটার মধ্যে একমত হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলি এটার সাথে একমত হয়েছে, এইটা উনি দেখতে চায়। ন্যায় বিচারের ক্ষেত্রে উনি বলছে আগে যে অবস্থা ছিল একদিনে সেই অবস্থা পরিবর্তন হবে না, ধীরে ধীরে সেই অবস্থাগুলি পরিবর্তন হবে। আপনি পাশাপাশি জায়েদ ভাইয়ের কথার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও একটু বলছে, আপনি 4টা ফ্যাক্টরের উপরে, নির্বাচন হয়েছে, জুলাই সনদ, ন্যায় বিচার, এইসবের ক্ষেত্রে যদি আপনি একটু বলেন যে আপনি কেমন দেখতেছেন 2 years অফ থিং। আমি মাঝখানে একটু বলে নেই, মোহাম্মদ আতিকুল্লাহ একজন দর্শক, উনি বলছেন খালেদ ভাই সে আগের মতোই আমি আর মামুদের নিয়ে একপাক্ষিক আলোচনা করেন, এখান থেকে আমরা আসলে কি পাবো, এটা কি জার্নালিজমের কোন অংশ বুঝিয়ে বলবেন কি? ভাই আমি আগেও যদি একপাক্ষিক আলোচনাও করে থাকি, এখনো একপাক্ষিক আলোচনা করে, এই যদি আপনার বুঝ হয় তাহলে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে পারবো না ভাই। আপনাকে ধন্যবাদ। আমি একটু দীপু ভাই আপনার কাছে একটু আসি যে এই কটা ফ্যাক্টরের উপরে যদি আপনি একটু আলোচনা করেন। দেব ভাই, আসলে ঘটনা হয়েছে কি খালেদ, আমি যেটা বুঝি এই পুরো এই পট পরিবর্তনটাকে আমরা জটিল করে ফেলছি, ইউনূস সরকার জটিল করে ফেলছে। ইউনূস সরকার সিম্পলি সুশীলা কার্কির লাইনটা ধরতো, অথবা বিচারপতি শাহাবুদ্দিনের লাইনটা ধরতো, যে যেহেতু তিনি একটা অরাজনৈতিক মানুষ, অরাজনৈতিক লোকগুলো দিয়ে, সুশীল সমাজের লোকগুলোকে দিয়ে একটা সরকার গঠন করছে, তার এত সীমাবদ্ধতা থাকবে। কারণ একটা প্রশাসন, একটা সরকার যেভাবে 15 বছর 17 বছর রান করেছে, তারপরে দায়িত্ব নিয়ে প্রথমেই দরকার ছিল যে দ্রুত একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন
একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা, তারপরে নির্বাচিত সরকার জুলাই সনদ করুক, কি সনদ করুক, এটা হলো তাদের বিষয়। না দিবু ভাই, এখানে আমার একটু দুইটা কথা আছে, মানে সরি আপনার প্রথম দিকে আমি দাঁড়া, কিন্তু আপনার সাথে আপনি তো বড় ভাই মানুষ, আপনার কাছ থেকে বোঝার আছে আমার ব্যাপারটা। আপনি বলতেছেন প্রথমে এটা নির্বাচন দিয়ে দিতে পারতো, কিন্তু প্রথমে নির্বাচন দিয়ে দিলে এটা কে না জানে যে প্রথমে নির্বাচন দিলে এটা বিএনপি আসতো, তাহলে আওয়ামী লীগ, আমরা তো বিএনপি সরকারকে দেখছি ভাই, আওয়ামী লীগ সরকার যেগুলি করছে সেগুলি তো এসে বিএনপি করতো। কিছু রাজনৈতিক সংস্কার না করে ইউনূস সরকার ইলেকশন দিবে কেন? ইউনূস সরকার তো নির্বাচন কমিশন না দিবু ভাই, ইউনূস সরকার তো একটা পরিবর্তনের ফলে, একটা বিপ্লবের ফলে ক্ষমতায় আসছে। সেটা কি ছিল, সেইটা পরিবর্তনটা কিসের জন্য ছিল? এই যে জুলাই সনদের কোন অংশগুলো আমরা 4 তারিখ পর্যন্ত জানতাম না, তো কোনো একটাই জানতাম যে শেখ হাসিনার এক দফা পতন ঘটতে হবে। কেন পতন ঘটতে হবে? মানুষ করছে যে ভোটের মাধ্যমে এই সরকারকে বিদায় করা যায় না, সুতরাং অভ্যুত্থানের পথ বেছে নিছে। এটা হলো গণ অভ্যুত্থান, এটা সশস্ত্র অভ্যুত্থান না। এই জন্য আমি বলি, গণমানুষ যখন খালি হাতে কোনো অভ্যুত্থান ঘটায় সেটা হচ্ছে গণ অভ্যুত্থান, আর যদি অস্ত্র নিয়ে যদি পরিবর্তনটা ঘটাতো সেটা হতো বিপ্লব। যেহেতু এটা গণ অভ্যুত্থান, সুতরাং গণ অভ্যুত্থান পরবর্তী যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবচেয়ে দরকার ছিল আগে একটা নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেই নির্বাচনে জামাত আসতো নাকি বিএনপি আসতো এটা মানুষের ব্যাপার। এটা তো কে আসবে না আসবে, সে করবে কি করবে না, এটা তো আমি সিদ্ধান্ত নেব। আপনি সিরিয়াসলি মনে করেন যে জুলাই আগস্টের মধ্যে এতগুলি মানুষের মৃত্যুর ফলে যে ক্ষমতার পরিবর্তন হয়েছিল, সেটাতে ইউনূস সরকারের কাজ হইতো খালি একটা ইলেকশন দেওয়া, নির্বাচন কমিশনের মতো খালি একটা 3 মাসের জন্য একটা ইলেকশন দেওয়া, এইটাই হয়তো সবচেয়ে উপযুক্ত? ওই সময় কি আমরা আসলে নির্বাচনের জন্য আসলে প্রস্তুত ছিলাম? আমরা আসবো মানে শেখ হাসিনা চলে গেছে, আমি এই মুহূর্তে এটা ইলেকশন হইতো, কিছু পুনর্গঠনের ব্যাপার ছিল, কিছু বিচার মৌলিক দেখার কিছু কাজ দরকার ছিল, কিন্তু এইটা 18 মাস হওয়ার কথা না। এই যে 18 মাসটা সময় নেওয়ার কারণে আজকে এই যে অবস্থিত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থান খুব সফলভাবে কারেক্টলি একটা মানুষ একটা গণঅভ্যুত্থান সংগঠিত করার পর আজকে এই যে গণভোট, জুলাই সনদ, তারপরে প্রথম শপথ, দ্বিতীয় শপথ নিয়ে যে একটা জটিল একটা পরিস্থিতি তৈরি করে বা মানে হাসিনা বিরোধী শক্তিগুলির মধ্যে যে ফাটল ধরলো, এবং সেই ইস্যুটা এখনো পর্যন্ত এক্সিস্ট করে, একটা নির্বাচিত পার্লামেন্ট পাওয়ার পরেও আউট অফ পার্লামেন্টের বিষয়গুলো নিয়ে বলা হচ্ছে ওইগুলি বাস্তবায়ন করা। কেন? এই পার্লামেন্টের সরকারি দল আছে, বিরোধী দল আছে, তৃতীয় বিরোধী দল এনসিপি আছে, তারা তো আন্দোলনের অংশ, তারা মিলে কি সংসদীয় কমিটি করে যে সংস্কারগুলো দরকার সেগুলি করতে পারে না? আমরা পার্লামেন্টের বাইরে নিয়ে যাচ্ছি কেন বারবার? এই ম্যান্ডেটটা কে দিছে? আমি কি 4 তারিখ পর্যন্ত জানতাম যে জুলাই সনদের এই জিনিসগুলির জন্য আমি আন্দোলন করতেছি না? আমি তো আন্দোলন করতেছি একটাই, যে শেখ হাসিনার পতন ঘটানোর পর একটা নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট নিয়ে সে যা যা করার সেগুলি করবে। এখন না বিএনপি করবে না, জামাত করবে না, সুতরাং আমি তো এদের উপরে বিশ্বাস নেই। আমার বিশ্বাস আছে সুশীল সমাজের উপর, আমার বিশ্বাস আছে ডক্টর ইউনূসের উপর। কেন? না দীপু ভাই, আমি আসেন আমরা একটু 2024-এর জুলাই আগস্ট মাসে ফিরে যাই। আপনার কাছে কি মনে হয় যে আজকে যে হাসিনা বিরোধী ঐক্য শক্তির একটা ফাটল, সেইটা সেই সময় ইলেকশন দিলে সেটা হইতো না? আপনি কি এই যে এই যে ছাত্রদের একটা সংগঠন, বৈষম্য বিরোধী নাগরিক পার্টি হয়ে তারা একটা এনসিপি করছে, তাদেরকে আপনি ক্ষমতার মূল স্টেকের মধ্যে আপনি রাখতে চান না? আপনি কি তাদেরকে একটা দল হিসাবে গঠন করার, তাদেরকে এইটা করার, রাজনৈতিক সংস্কারগুলির কথা আলোচনায় আসা, সেটা সুযোগ দিতে চান না? আপনি কি চান যে 5 আগস্ট, আসেন আমরা মনে করি আজ 5 আগস্ট 2024, আপনি কি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস 8 আগস্ট ক্ষমতায় আসছেন, এটা উনি 3 মাস পরে ইলেকশনটা দিয়ে উনি চলে যাবেন এবং একটা ভালো ইলেকশন করবেন? আচ্ছা খালেদ, 3 মাস না 6 মাস, বরং দেরিতে নির্বাচন হওয়াতে কি হয়েছে, এনসিপি ধস নামছে। আজকে আপনি পার্লামেন্টে দেখেন, যদি আপনি চেহারাটা দেখেন, কি দেখছি, একদিকে দেখি কাপড় চোপড় পরা, শার্ট প্যান্ট পরা একটা ডেমোক্রেটিক ফোর্সের একটা উপস্থিতি দেখি, আর একটা বড় অংশ জুড়ে দাড়ি টুপি পরা, পায়জামা পাঞ্জাবি পরা একটা ধর্মীয় রাজনৈতিক দলের, তার মধ্যে ফোটা ফোটা। কিন্তু দিবু ভাই, আমার মনে হয় জাহিদ ভাই, আমি আপনার কাছে আসতেছি। দিবু ভাই, আপনি ফোটা ফোটা দেখি, আমি কেন যদি দ্রুত নির্বাচন হতো, শার্ট প্যান্ট দাড়ি টুপি দিয়ে একটা মানুষের স্মার্টনেস, যে না আমি সেটা বলছি না, এটা তো যার যার স্বাধীনতা, আমি সেটা বলছি না। আমি বলছি যে
আমি সেখানে আমার গণ অভ্যুত্থানের দলটা কোথায় গেল? যদি তাদের ইমেজ থাকতে থাকতে যদি 6 মাসের মধ্যে যদি নির্বাচনটা হইতো, তাহলে এনসিপির একটা উপস্থিতি আমি দেখতে পারতাম। এখন তো আমি দেখতে পাই না। আমি তো এখন জামাতের ভিড়ে এনসিপি হারায় গেছে। এবং এনসিপি কেন সহযোগী হবে? কেন এনসিপি বালানসার মতন নেপালের অভ্যুত্থানকারী দলের এত বড় এত কম স্পিরিটের একটা গণ অভ্যুত্থানের পরও আজকে বালানসার যেখানে ক্ষমতায় আসে, সেখানে আমাদের এই তরুণরা রাজনৈতিক দল গঠনের পরেও জামাতের হাত ধরে তার আসতে হলো। এখানে আমি কিভাবে বলবো যে এটা জুলাই অভ্যুত্থান সফল হলো? বরং এই যে দেরিতে নির্বাচন হওয়াতে আজকে জটিলতা কি? সালাউদ্দিন আহমেদ কি বলছেন যে আওয়ামী লীগ বিএনপি হচ্ছে কৌশলের অংশ হিসাবে এই তখন সবকিছু মেনে নিয়েছে। তার মানে মন থেকে তারা মেনে নেয়নি, কারণ তাদের একটা এজেন্ডা আছে 31 দফা। প্রত্যেকটা রাজনৈতিক দল তার সংস্কার প্রস্তাব নিয়ে মানুষের কাছে যাবে, ভোট চাইবে, নির্বাচিত হবে, তখন সেটা বাস্তবায়ন করবে। এটাই তো হওয়ার দরকার। দীপু ভাই, আমি আপনাকে বলি, বাংলাদেশ মাইনাস এই রাজনৈতিক সংস্কার এবং 2024-এর ধরেন ডিসেম্বরে বিএনপি ক্ষমতায়, কোনটা ভালো আসলে? এই রাজনৈতিক সংস্কারটা বিএনপি করুক না করুক, বিএনপি এখন বলুক আমরা মানি না মানি, এটা তো তাদের উপর একটা চাপ। তাদের তো এই দাবিটার সম্মুখীন হইতেছে যে আমরা এটার মধ্যে থেকে এটা দেখবো, এরকম আর তোমরা করতে পারবা না। এইটা কোনো রাজনৈতিক সংস্কার দরকার নাই, এক্সিস্টিং যে সিস্টেমটা আছে এটাকে আগে করুক, কার্যকর করুক। কারণ আমরা অতীতে পার্লামেন্টটাকে কার্যকর দেখি নাই। কারণ লাগাতার ভাবে আমরা দেখলাম বর্জন, দেখলাম ওয়াকআউট, দেখলাম। এখন চাই যে বর্তমান যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে কার্যকর, সেটাই কার্যকর করতে পারতেছে না। ভাই আপনি আপনি দীর্ঘদিন পার্লামেন্ট রিপোর্ট করছেন, আপনি খুব ভালো করে জানেন যে বর্তমান পার্লামেন্টারি সিস্টেম কার্যকর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সবাই মিলে তারেক রহমানের সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করা। বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম এখনো ওরকম ভাবে পার্লামেন্টের কাছে দায়বদ্ধ না, দায়বদ্ধ প্রধানমন্ত্রীর কাছে। দুই ভাই চেক ইট ব্যাক। হ্যাঁ, আমি বলি এই জিনিসটা কোথায় যাবে? এই জিনিসটা আপনি কোথায় যাবে? আমার মনে হয় সিস্টেমগুলি কিন্তু সবই আছে কিন্তু আমরা কার্যকর করছি না। আমার সংসদীয় কমিটিগুলো আছে, একটাও কি ফাংশন করে? একটাও ফাংশন করে না। এমন কি আমি বলবো যে এই সংসদ সদস্যদের মধ্যে অধিকাংশই তাদের সংসদীয় বিধি ব্যবস্থা কার্যপ্রণালী সম্পর্কে যথেষ্ট জ্ঞানের আমি বলতে পারি বাংলাদেশের 5-6টা সংসদ আমি নিজেই দেখছি। এই জ্ঞানের অভাব যদি আপনি বলেন তাহলে এইটা বাংলাদেশের সংসদ সদস্যদের 85 তাই ছিল। আপনার মনে থাকবে আপনার বন্ধু একজন সাবেক সংসদ সদস্য, আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনি কি করেন, সে বলছে যে ভাই করি তো আসলে টাউটারি। এখন কি আর বলবো, আই নো ইউ নো হিম, এখন আর আমি তা না বলতে চাই না, করি তো আসলে টাউটারি ছাড়া তো আর মানে আগের সংসদগুলির কথাও যদি বলেন এটা খুব ভালো কিছু আমার দিবা। আমি আবার আসবো আপনার কাছে। আমার মনে হয় আপনি প্রশ্নটা খুব ভালো করে তুলছেন। জাহিদ ভাই, আপনি যদি দীপু ভাইয়ের বলার প্রেক্ষিতে 1 মিনিট বলতেন যে এই সরকার আসলে আমি একটু জি আমাকে আসলে আমি দীপু ভাইয়ের বলার প্রেক্ষিতে কয়েকটা বিষয় বলতে চাই। আমার যদি অল্প করে 1 মিনিট যদি বলেন, 1 মিনিট সময় দেন, আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। দীপু ভাই এখন এসে যে কথাটি বলছেন যে রাজনৈতিক সংস্কারের দরকার নাই, খুব স্পষ্ট করে বলছেন। আমি মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাইলে তো জুলাই বিপ্লবের দরকার নাই, কয়দিন পরে না। আমার মনে হয় যে দীপু ভাইকে, জাহিদ ভাই আপনি দীপু ভাইকে মিসলিড করছেন। আমার মনে হয় দীপু ভাইকে আপনি মিসলিড করছেন। আমি বলি দীপু ভাই বলছেন রাজনৈতিক সংস্কারের দরকার আছে, কিন্তু সেটা পলিটিক্যাল পার্টিগুলিই করবে, যারা জনগণ ম্যান্ডেট দিবে তারাই করবে। আমি জুলাই বিপ্লবের আগে 5 তারিখের আগে যা শুনি না আমি সেটা বাস্তবায়ন করব না। আমি তার আগে শুনছি যে একটা ভালো নির্বাচন দরকার, সেই নির্বাচনটা হবে। জাহিদ ভাই একটু বলুক, জাহিদ ভাই একটু বলুক। এর বাইরে স্পষ্ট করে দীপু ভাই যেটা বলছেন যে রাজনৈতিক সংস্কার দরকার নেই, যে সিস্টেম আছে সেই সিস্টেমটাই চলুক। তো এই দুইটা সেন্টেন্স উনি খুব ক্লিয়ার করছেন। আমার মনে হয় যে সেটা এরপরে পলিটিক্যাল পার্টি এসে যদি কিছু করতে চায়, তার কিছু দফা থাকে। তো আমি মনে করি জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে এসে সর্বস্তরের মানুষ যেভাবে রাজপথে নেমে এসে আন্দোলনটাকে সফল করেছিল, ছাত্ররা হয়তো শুরু করেছিল, চূড়ান্ত পর্যায়েরটা শুরু করেছিল এবং সফল করেছিল। এখানে বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। আকাঙ্ক্ষাটা কি? সামগ্রিকভাবে শুধুমাত্র নির্বাচন না, যে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, শুধুমাত্র নির্বাচনের পরিবর্তন না। আমি যতটুকু বুঝি, নতুবা মানুষের এই ব্যাপক অংশগ্রহণ দল মতের ঊর্ধ্বে উঠে এটা জুলাই বিপ্লবে শুধু চাইনি। আচ্ছা, পতনটা অবশ্যই মুখ্য ছিল, অফকোর্স এটা মুখ্য ছিল, এবং আশা করেছে পতন হলে পরে এই বিষয়গুলো হয়তো হবে। এখন আমার এই ক্ষেত্রে কি দীপু ভাই, আমি প্রশ্নটা করি, জাহিদ ভাই প্রশ্নটা করি, এইটা কি দীপু ভাই ঠিক বলতেছে না? জুলাই
আন্দোলন মানে জুলাই 5 আগস্ট সেটা পরিণতি হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্র সংস্কার, ফেসিবাদ, 71, 24, কোন চেতনা, কোন জায়গায়, এটা কারা কি করছে, এর কোনো কিছুকে আমরা শুনছিলাম? আমরা কি এইটা শুনছিলাম যে হাসিনাকে পলা যেতে হবে, আমরা সব মূর্তি ফুর্তি যা কিছু আছে সবকিছু ভাঙ্গা ফেলবো, 71 কোনো কিছু চলবে না? না, কেন নয়? আমরা তো শুনেছি 31 দফা সংস্কারের কথা, আমরা তো 2017 সাল থেকে শুনেছি। আপনার ইয়েতে কি বলে, এটা তো বিএনপি রাজনৈতিক, না এটা তো বিএনপি, সেইটা তো বিএনপি 31 দফা। কিন্তু জুলাই আন্দোলনের ক্ষেত্রে তো এটার কোনো ভূমিকা ছিল না ভাই, এটা তো দীপু ভাই বলতে। জুলাই আন্দোলন না, আমি যেটা বলছি, যেটা 18 মাসের অন্তর্বর্তী সরকার যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসলো, বিএনপির 31 দফার মধ্যে 17 দফা তো এখানে ইনক্লুডেড। তো আপনার এই কাজগুলো যদি একটা অন্তর্বর্তী সরকার আরো এগিয়ে দিয়ে যায়, একটা কি বলা যাবে যে এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের কাছাকাছি পর্যায়ে তারা যদি নিয়ে আসা যায়, এবং যে আলোচনায় বিএনপি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, দিনের পর দিন লাইভ টেলিকাস্ট হয়েছে, এখানে আপত্তি থাকার কি আছে? একটু পিছন থেকে বলেন, আমি বলি, একটু পিছন থেকে বলেন। দীপু ভাই যে প্রশ্নটা তুলছেন সেই প্রশ্নটা হলো জুলাই অগাস্টের আন্দোলনটা হয়েছিল শেখ হাসিনার পতনের জন্য, এক দফা, সেইটার মধ্যে আমি কথাটা বলি প্রশ্নটা করি, অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ডক্টর ইউনূস ওই ম্যান্ডেট কে দিল যে সে আইসা বিএনপির 31 দফা না 18 দফা না সংস্কার এগুলি করবে বসে বসে? তাইলে আপনি গেলেন কেন? বিএনপির এই ডক্টর ইউনূসের এই ঐক্যমত কমিশনের আলোচনায় বিএনপি গেল কেন? গিয়ে তো এই কথাগুলি বলছে, গিয়ে তো প্রতিটা বারই বলছে যে আমি ইলেকশন চাই। ওকে তো আটকায় রাখা হয়েছে, ওকে তো ইলেকশনের কথা বলতে দিতেছিল না। তো ইলেকশন, আপনি আমার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন কয় তারিখে? 25 তারিখে জানুয়ারি। তারেক রহমান সাহেবের কথা আপনি বাদ দেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বাদ দেন না, আপনার প্রস্তুতি ছিল কি? আমি বলি ডক্টর আমি প্রস্তুতি বিদেশি নিয়েও রাখতে পারি, আমার বিদেশিও থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছে বিএনপি ছাড়া বাংলাদেশে কেউ ইলেকশন চায় না, মনে আছে আপনার? না, সেটা উনি অনেক কথাই বলেছেন, আমি ওনার সব কথাকে সমর্থন করব, সেটা না, সব কথা সমর্থন করার দরকার নাই। আপনি এই কথাটা জাস্টিফাই করেন না। আমি মনে করি উনি বলছেন যে আমরা বিএনপি ছাড়া কেউ ইলেকশন চায় না এখন, এক বছর পরে। আমি মনে করি আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলা একসাথে বসে, একদিন নয়, হঠাৎ করে একটা আলোচনায় ডাকছেন আপনি, এটা নিয়ে বসছি তা না, দিনের পর দিন বসে আপনারা আলোচনা করে তারা এগ্রি রয়েছে যে আমরা এই সংস্কারগুলো করব। তাতে আপত্তির কি দেখলেন আপনি? এখানে তো আপত্তির কিছু আমি দেখি না। আজকেও বলছেন প্রধানমন্ত্রী যে আমরা জুলাই সনদে যা আছে, মানে এখনো এসে বলছেন আমরা সেগুলো বাস্তবায়ন করব। সুতরাং এই কাজগুলোর তো সমালোচনা করার কিছু আমি দেখি না। এই কাজগুলো সমালোচনা কোথায় করা হচ্ছে আমি আপনাকে বলি। দীপু ভাই যেখানে সমালোচনাটা করতেছেন সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অকারণে 18 মাস নির্বাচন বিলম্বে দিয়েছে কারণে, এবং নির্বাচনটা কবে দিবে সেটা স্পষ্ট না করার কারণে, মানে সেই বিখ্যাত লন্ডন বৈঠকের আগে যেখানে ইউনূস সাহেব তারেক সাহেবের সাথে দেখা করে গিয়ে তার হেদায়েত হলো, সেটা 2 মাস হেদায়েতের আগে, সেখানে 2 মাস আগাইছে, সেটাতে ইলেকশন 2 মাস আগে, ওই হেদায়েত হওয়ার ফেব্রুয়ারিতে আসছে না। ওইটা না, এটা তো আমি তো বলি তো বিএনপি তো চরম ভুল করছে, এত লম্বা সময় তার থাকা দরকার ছিল না। তো আপনি 3 মাস 4 মাস আমি বলি জায়েদ ভাই, আপনি কেমনে জাস্টিফাই করবেন যে এই সরকারটা 18 মাস কেন থাকলো, মানে তার উদ্দেশ্য কি, এবং 18 মাসের মধ্যে সে কি করছে আসলে? 18 মাসের উদ্দেশ্য তো ইউনূস সাহেবের ভাষায় যদি আমি বলি, উনি যেটা বলছেন যে আমাদের 3টা ম্যান্ডেট আমাদেরকে দেওয়া হয়েছে এবং ছাত্ররা এটা দিয়েছে, আমি ছাত্রদের দ্বারা এবং অন্যান্য রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছে, কেউই তাকে অ্যাবান্ডন করে নাই, কোনো পর্যায়ে করে নাই, সবার সমর্থন নিয়ে উনি বলছেন যে আমার বিয়ে হলো ছাত্ররা মূলত, কিন্তু তার সাথে বিএনপি, জামাত, জাতীয় পার্টি নয় এনসিপি, তখনও প্রথম দিকে হয় নাই, পরবর্তীতে হয়েছে, তারাই বারবার তার সাথে কথা বলেছে, উনি তাদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্তগুলো নিয়েছেন, এটা আমরা বারবারই দেখেছি। তারা তো ওই পর্যায়ে কোনো কিছু করে নাই। আমি আপনাকে বলি, ছাত্ররা তাকে নিয়োগ দিছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সত্যি কথাই বলছেন, ছাত্ররা তাকে নিয়োগ দিছেন হয়তো। 2 নাম্বার কথা হচ্ছে উনি যে বলছেন যে বিএনপি তারে ম্যান্ডেট দিছে, বিএনপি তারে ম্যান্ডেট দেয় নাই। বিএনপি সেপ্টেম্বর থেকে বলতে শুরু করছে আপনি ইলেকশন দেন, অবশ্যই বলেছে, এবং ইলেকশনের যে প্রস্তুতির দরকার, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, বিএনপি বলছে যে আপনি ইলেকশন দেন, উনি তো বিএনপি থেকে ম্যান্ডেট নেন নাই। তো বিএনপি থেকে ম্যান্ডেট না নেওয়া মানে কি? ছিল না। আমার কথা হলো যে করছে, এবং সবচেয়ে তার শক্তি ছাত্ররা যখন নাকি একটা তাদের শক্তিটা কমে গেছে,
যখন দেখছে সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে আর তারা যেতে না এবং তাদের প্রতি কোনো আর্জ নাই, তখন উনি দৌড়ে গেছেন লন্ডনে। উনার নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা আমরা এই ছিল না। কথাগুলি বলবো, তার ক্যাবিনেটে কেউ নির্বাচনের কথা তুলতে পারতো না। জনাব মুসাফির এইটা সংস্কারের নামে সে ভাওতাবাজি দিছে, ভাওতাবাজি দিয়ে এইটা আবার লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার একটা চেষ্টা করছে। এটা ছাড়া আমি দেখি না। খালেদ, আমি একটা মিনিট সময় নেই। দিবু ভাই আপনি বলেন এই ক্ষমতায় আসা 4 মাসের মাথায় আজারবাইজানে এখনো খালেদ দেখেন, গুগলে খুলে 89 জনকে নিয়ে তিনি গেছেন আজারবাইজানে। তাও কি সেটা একটা মানে জলবায়ু সম্মেলন? আমার কাছে মনে হয় আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে এই ধরনের বিলাসিতা, এই ধরনের অপচয়, রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার, দিবু ভাই আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে নজিরবিহীন। জাহিদ ভাই আপনার কাছে কেন আমার কথা হলো দীপু ভাই, যে এখনকার কথাটার আনসারটা দেই, যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজারবাইজানে 89 জন নিয়ে গেছেন এবং বিলাসিতা, অপচয় এগুলোর সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই। অবশ্যই এগুলা বিলাসিতা এবং অপচয়, কিন্তু আমি তো এই সমস্ত বিষয়ের সমালোচনার সাথে আপনার সাথে আমি একমত, পুরোপুরি একমত। কিন্তু আমি যে জায়গাটায় দিবু ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি, যে সংস্কার নিয়ে দিবু ভাই দুইটা জিনিস পিন পয়েন্টেড করছেন, যে আন্দোলনের সময় তো এগুলো দাবি উচ্চারিত হয় নাই, তাইলে এগুলোতে কেন আসলাম? এখন আন্দোলনের সময় উচ্চারিত হয় নাই, পরবর্তীতে এসে আপনারা সবাই এগ্রিড হয়ে যদি এটা দাবি উচ্চারণ করে এবং তারা দিনের পর দিন আলোচনা করে একটা সিদ্ধান্তে আসে, তাহলে আমি আপত্তি করার কি আছে এখানে? ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, বিএনপি ডিসেম্বরে চেয়েছিল, সেটাও ভুল করছে। 12 তারিখে হয়েছে, ছিল এই যে 4 মাস 6 মাসের মধ্যে নির্বাচনটা আদায় করা। তারপরে না, এখন কথা হলো যে 42 দিন পরে নির্বাচন হয়ে যাওয়ার কারণে মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই। এখানে এমন কিছু হয়ে যায় নাই যে 42 দিন পরে নির্বাচন দেওয়ার কারণে কোন একটা কারো বিশাল একটা তারা রেগুলার করবে, বন্দর চুক্তি করবে, এটা করবে, সেটা করবে। আমরা দুইটা কথা একসাথে বললে হবে না। অবশ্যই আমি সুপ্রিম কোর্টের একটা আমার প্রশ্ন করতে দেন, আসছেন খুব আমার প্রশ্ন করতে দেন। দিবু ভাই পথে দেশকে আগায় দিবে, এটাই ছিল তার দায়িত্ব। দিবু ভাই তিনি তা দেননি। দিবু ভাই আমি জাহিদ ভাইকে প্রশ্ন করতে দেন। জাহিদ ভাই, আমি কিন্তু 18 মাস ইউনূস সরকার থাকার আপনি যেগুলি বলছেন, আমি রাজনৈতিক সংস্কার চাই, আমি মনে করি বাংলাদেশে আপনি যেগুলি বলছেন সেগুলির সাথে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আমি 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্বে থাকার কোনো পজিটিভ দিক আমি দেখি না। উনারা গা জোয়ারি কইরা ক্রিকেট খেলাটাতে যাইতে বন্ধ করছে, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এইসব এগুলি হচ্ছে ফাত্রামি। আমি এগুলিকে ফাত্রামি বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসিফ নজরুল ফাত্রামি। নানা সমালোচনা হতে পারে, ব্যক্তিগত সবগুলি কাজ আপনি দেখেন, সবগুলি কাজ আমি বলি যেগুলো ভালো হয়েছে ভালোগুলোকে আমরা ভালো বলি, খারাপগুলোকে খারাপ বলি। জাহিদ ভাই আপনি খারাপগুলি বলেন, জাহিদ ভাই আমি খারাপগুলি বলি, জাহিদ ভাই আমি আবার বলি, জাহিদ ভাই আমি বলি, এই যে একটা বাণিজ্য চুক্তি চাপাই দিয়েছে, জাহিদ ভাই আপনি বলি, আপনি কোনদিন দেখছেন আপনি আমার কথাটা খেয়াল করেন, আমি যেটা বারবার বলতে চাচ্ছি, মনে করেন ওই সময় ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন কিংবা অন্য কেউ ছিল, ইউনূস সাহেব ক্ষমতায় থেকে বাড়তি কি করেছে সেটা বলছি না, কিন্তু আমি শুধুমাত্র আপনাকে ওই জায়গায় পিন পয়েন্টেড করতে চাচ্ছি যে সংস্কার নিয়ে যতটুকু কাজ অগ্রগতি হয়েছে এবং এটা যদি বাস্তবায়িত হয়, আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের পার্লামেন্টে, বাংলাদেশের প্রশাসনের সর্বত্র ব্যাপক একটা পরিবর্তন আসবে, এবং যেটা মানুষ চায় বলে আমার দৃঢ় বিশ্বাস। জাহিদ আপনি আমার সাথে একটু, জাহিদ আপনি আমার সাথে একমত হয়েছে, জাহিদ আপনি আমার এই কথাটা বলছি, জাহিদ আমার একটু আপনি বুঝায় বলেন তো। জাহিদ ভাই আপনি আমার একটু বুঝায় বলেন, যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় আমি দেখতাম যে অফিস আদালতের কার্যক্রম পরিচালনায় কোনো একটু তফাৎ হইছে, আমার বন্ধুরা তো চেয়ারে বসে, কেন বিচার বিভাগের ক্ষেত্রে ওনারা কিছু পরিবর্তন হয় না। বিচার বিভাগের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছে আওয়ামী লীগের ওই লোকের বিরুদ্ধে মামলা হবে, হাজার হাজার লোকের মধ্যে মামলা হয়েছে। না সেটা তো ভাই প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে খুনের মামলা হয় না, আলাদা করে খুনের মামলা হয়, এটা আলাদা করে, এটা তো এক স্টেপ আগাই ছিল। কি আপনি 133টা যে অধ্যাদেশ করা হয়েছিল, 133টার মধ্যে তো ইউনূস সরকারের সময়ে 133টা মূল অধ্যাদেশ করা হয়েছিল, এগুলো তো আপনি অ্যাকসেপ্ট করছেন, তো এগুলো দিয়ে কয়েকটা হাতে গোনা কয়েকটা অর্ডিন্যান্স হলো,
শুধুমাত্র আরে আপনি অর্ডিন্যান্স আর অধ্যাদেশ জাহিদ ভাই, জাহিদ ভাই আমি একটা মূর্খ লোক, আমার অর্ডিন্যান্স আর অধ্যাদেশ কোন কেন? আমি আপনি বিচার বিভাগ দিয়ে কথা আসেন, জাহিদ ভাই বিচার বিভাগ দিয়ে কথা আসেন। আপনি কইছেন বিচার বিভাগ স্বাধীন হইছে, ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইছে। তো ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইলে স্বাধীন হইছে এটা বলি নাই। আপনি কি বলছেন, বেটার হইছে? আপনি বলছেন বেটার হইছে। আমি বলছি এটার প্রক্রিয়াটা শুরু হয়েছিল। আপনি জানেন যে অর্ডিন্যান্স গুলা অ্যাপ্রুভ হলো না বিচার বিভাগের সাথে রিলেটেড, সেটা যে অ্যাপ্রুভ হলো না, না হওয়ার কারণে অধ্যাদেশগুলো যে আইনে পরিণত হলো না, যে কারণে আবার সচিবালয় আবার আপনি ব্যাক গিয়ারে পড়লেন। আমি আপনাদের বলি আবার ব্যাক গিয়ারে চলে গেলেন। না না, এটার জন্য ব্যাক গিয়ারে যায় না। আমি বলি ব্যাক গিয়ারে কেন গেছে। বিচারপতি এবিএম খায়রুল হক তার নিজের রায় টেম্পারিং করছে। বিচারপতি এবিএম খায়রুল হক শর্ট রায়ের আর লং রায়ের মধ্যে তফাৎ আছে, ডিটেল রায়ের মধ্যে আগের ঘটনা, ডিটেল রায়ের মধ্যে তফাৎ আছে, কিন্তু তার বিরুদ্ধে হচ্ছে হত্যা মামলা। এইটা হইছে এটার সাথে অধ্যাদেশের কোনো সম্পর্ক নাই, এটার সাথে অধ্যাদেশের কোনো সম্পর্ক নাই। এইটা শেখ হাসিনা ইউনূস, আপনি কোথায় একমত হইলেন? আপনি এটা কোন না কেন? আপনার না আমি বারবার বলছি যে মামলাগুলো যেভাবে হয়েছে, যে প্রক্রিয়া হয়েছে, আপনি করছেন 100 কোটি টাকা দুর্নীতি, আপনার নামে হয়ে গেছে হত্যা মামলা। অবশ্যই এগুলো ঠিক হয় নাই। এই যে মামলাগুলোর কথা আপনি শুরুতে তুলছিলেন, এটা আমি কিন্তু শুরুতে এই কথাটা বারবার বলছি, আপনার এটার সাথে আমি একমত যে মামলাগুলো যে ধরেন অধ্যাদেশ সংস্কার হইছে, তাহলে কি মানুষের নামে মিথ্যা মামলা হইতো না? না না না, অধ্যাদেশ আপনি মাজদার হোসেন মামলার রেফারেন্সে আপনি যেখানে আপনারা প্রসিড করছিলেন, আপনি যেভাবে আগাচ্ছিলেন, সেই প্রক্রিয়াটা আবার আটকে গেছে। আপনি বিচারক নিয়োগের ক্ষেত্রে না, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রথম থেকেই শেখ হাসিনা সরকার যেরকম রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আগ্রাসী মনোভাব নিয়ে সবকিছু দখল করতে চাইছে, কুক্ষিগত করতে চাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে একই জিনিস করছে, অ্যাবসলিউটলি একই জিনিস করছে। আমি আপনাকে বলি অ্যাবসলিউটলি একই জিনিস করছে এবং অ্যাবসলিউটলি পিক এন্ড চুজ করছে। ভাই আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি জাহিদ ভাই, আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং। জাহিদ ভাই আপনি কারেক্ট করেন ইফ আই এম রং। আপনি দেখেন 10 জন ব্যবসায়ীর মধ্যে 3 জন আওয়ামী পন্থী, এই জন্য তারা জেলে। বাকি 7 জন কেউ শেখ হাসিনার জন্য মরে যেতে চাইছে, কেউ শেখ হাসিনার সাথে কবরে গিয়ে শুইতে চাইছে, কেউ এটা করতে চাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই পত্রিকারে যে ভালো কইছে তার 21 পুরস্কার দিছে। এখন এসে এটার 4 মাসের ভিতরে ওইগুলো হলো না কেন? কোনগুলো কি হবে এই প্রশ্ন যদি কেউ বলে, যে এই যে 3 জনকে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস একরকম রেখে গেছে, 7 জনকে সুবিধা দিয়ে গেছে। বিএনপি তো একটা সুবিধাবাদী রাজনীতি করে, বিএনপি এগুলি কেন করবে? বিএনপি এর পলিটিক্স করে বাংলাদেশে খাইতে হবে। বিএনপি পলিটিক্স করে, বিএনপি জামাতের সাথে আঘাত করবে, দেশ চালাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো কিছু নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলি কেন করবে? না না না, সেইটার জন্যই তো পরিবর্তনের কথা মানুষ বলছে, সংস্কারের কথা মানুষ বলছে। আপনি দেখেন পার্লামেন্টে যদি আর্টিকেল 70 সংশোধনের জন্য আপনারা সিদ্ধান্ত নিছে সব পার্টিগুলো এক হয়ে, যদি আর্টিকেল 70 সংশোধন হয়, কিছুটা হলেও আপনার পরিবর্তন আসবে, কিছুটা হলেও ইমপ্যাক্ট হবে। আর্টিকেল 70 সাথে জাহিদ ভাই আমি বলি, আর্টিকেল 70 সাথে পার্লামেন্ট প্রসিডিংস এর দ্রুততম সম্পর্ক। আপনাকে বলছে আপনি ভোট দিতে পারবেন, আপনি পার্টির সমালোচনা করতে পারবেন, আপনারা বলছে তো আর্টিকেল 70 দিয়ে তো আপনারা ওই বার দেয় নাই, আপনি পার্টির সমালোচনা করেন। না না না, পার্টির সমালোচনা করতে পারবেন না বলে নাই, কিন্তু ডিসিশন খালি ভোট দিতে পার, খালি ভোট দিতে পার। আপনি কোন আইনের সমালোচনা করতে পারবেন, এটাতে বার আছে আর্টিকেল 70 তে নাই? না সেটা নাই, কিন্তু সমালোচনা করবেন কি? না না, আপনি সমালোচনা করে তারপরে যদি আপনি আলটিমেটলি এটাকে আটকাতে না পারেন, এই ভোটের মাধ্যমে তো আপনি আটকাবেন কি আটকাবেন না, ওই আইনটা ভালো কি মন্দ, শুধু আইন না অন্য যে কোনো বিষয়ে। আচ্ছা, এটা আমি একটা এক্সাম্পল দিলাম, আর্টিকেল 70। আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর হবে, এটা তো বিএনপি রাজি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে। আমার মনে হয় এই সংস্কারের ব্যাপারে, আমার মনে হয় এই সংস্কারের ব্যাপারে ঠিকই করছেন আপনি। একটু দিবু ভাই আপনার কাছে আসি, আমি বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের কথা বলবো। আইন শৃঙ্খলা নিয়ে আপনার একটা কথা বলি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি শুরুতেই বলছি যে এটা এখন একটা ভয়াবহ অবস্থার আছে, এটার পরিবর্তন দরকার। এটা কিন্তু আমি আমার প্রথম অংশে এটা নিয়ে কিছু বলি নাই। এটার আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা, এখন সর্বোচ্চ সমালোচনা এই মুহূর্তে আমি এটাই বলছি, যে এবং এটার পরিবর্তন দরকার। এটার উন্নতি বলতে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আমি অর্থনৈতিক সংস্কারের কথা বলি দিবু ভাই, আপনি যদি আমরা একটু পিন পয়েন্ট করে যদি একটু অর্থনৈতিক সংস্কারের কথা বলি, যে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছিল হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক খাত, ব্যাংকিং খাত। সেই ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক খাতের মধ্যে থেকে আসলে এটা একদম মানে খাদের কিনারায় যাওয়াটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এটাকে থামাইতে চেষ্টা করছে, অনেক ক্ষেত্রে থামাইছেও।
এবং ব্যাংকিং খাতে অনেকগুলি সংস্কারের প্রস্তাব করা হয়েছে, এবং যাতে এই এসালমের মতো দুর্বৃত্তরা আইসা আবার নতুন করে এগুলি না করতে পারে এইটার চেষ্টাও করছে। এক্সকিউজ মি, এখন ঘটনা হইতেছে বিএনপি আইসা, দেখেন বিএনপি উনাদের নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করতে পারে, বিডার চেয়ারম্যানকে বিডার চেয়ারম্যান রাখা দিতে পারে, অ্যাটর্নি জেনারেলকে আইনমন্ত্রী করতে পারে, কিন্তু প্রথমে আইসা কি করতে হবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করতে হবে, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করতে হবে। ব্যাংকিং খাতে যে সংস্কারের যেটুকু আগাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি সরকার আইসা তার প্রধান দায়িত্ব হইল যাতে সেটা থেকে আবার পেছানো, আবারও পুরনো শেয়ার হোল্ডাররা এটা করতে পারবে, এটার মধ্যে থেকে এটা নেওয়া। এটার কি ব্যাখ্যা? এবং এটা যদি আমি 3 মাসের মধ্যে যদি আমি নির্বাচন দিতাম, বিএনপি তো আরো বেশি করে এটা লুটাপুটা নিত, না সেটা কি হতো সেটা আমি এখনই নিতেছে, যেহেতু এখনকার নেওয়াটা ব্যাখ্যা দেন আপনি। না